আসসালামু আলাইকুম। আপনাদের সাথে খুবই জরুরি কিছু বার্তা নিয়ে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস সিচুয়েশনে আছে এবং বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চট্টগ্রাম বা চিটং হিল ট্র্যাককে আলাদা করার একটা স্পষ্ট পায়তারা চলছে। কেন আমি বলছি, আপনারা যদি এই যে বাংলাদেশের যে হচ্ছে আপনি যদি ফ্লাড ফোরকাস্টিং এই ম্যাপটা যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে জেলাগুলোর সীমানা রয়েছে ওই জেলাগুলিতে কিন্তু বন্যা সবচেয়ে বেশি সিভিয়ার আকারে সবচেয়ে ডেঞ্জারাস আকার ধারণ করেছে। আপনি এই যে ফ্লাড ফোরকাস্টিং বন্যা দেখেন এই যে কুমিল্লা হয়ে আপনার ফেনী হয়ে বর্তমানে কিন্তু চিটংয়ের ফটিকছড়ি হয়ে আপনার কিন্তু বন্যাটা অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগটা রক্ষা করা হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে চিকেন নেকের মাধ্যমে। এখন আপনি যদি চিকেন নেককে ভারত থেকে আলাদা করে দেন, তাহলে কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স কিন্তু আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশের হার্ট বা বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে আপনার ফেনী জেলা। কারণ এই ফেনী জেলার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে আমরা চট্টগ্রাম হিল ট্র্যাকের যে যোগাযোগটি সেটি কিন্তু রক্ষা করতে পারি। এখন আপনি যদি ওই চিকেন নেকের মতো ফেনীকে যদি আপনি আলাদা করে বাংলাদেশ থেকে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে চিটং যে হিল ট্র্যাক রয়েছে সেটির সাথে কিন্তু আমাদের যোগাযোগ সম্পূর্ণ করে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বর্তমানে কিন্তু সেটিই ঘটছে। এবং লক্ষণীয় যে আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশের ইতিহাসে যে এরকম যে ফ্লাশ যে বন্যাগুলো হয়, মানে হঠাৎ যে বন্যাগুলো হয়, সেগুলো কিন্তু আপনার ফেনী কুমিল্লাতে হওয়ার কথা না। এবং গত 30-40 বছরে এই ধরনের বন্যা কিন্তু ফেনীতে হয় নাই। এবং এই ধরনের হঠাৎ বন্যা যেগুলো হয় সেটি হচ্ছে আপনার হয় সিলেটে হয়, না হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ওই অঞ্চলে হয়। এখন দেখেন আপনার বন্যা কিন্তু ওই অঞ্চলে হয় নাই, এরকম হঠাৎ বন্যা এটা কেন ফেনীতে হলো? আপনাদেরকে কিছু আমি ডট দিচ্ছি, আপনারা ডটগুলো মিলিয়ে নেবেন। এখন দেখুন এই যে ফেনীতে আপনার বর্তমান অবস্থাটা কি? আপনি দেখেন যে ফেনীতে কিন্তু বর্তমানে কোনো স্বাভাবিক সিচুয়েশন, এবং ফেনীতে যারা সাধারণ মানুষ রয়েছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের জীবনের ইতিহাসে এমনকি তাদের বাপ দাদা, তাদের বাপ চাচারাও এরকম ধরনের বন্যা এবং এই যে পানির যে স্রোত, মারাত্মক রকমের স্রোত, এগুলো কিন্তু আগে কখনো দেখেনি। এমনকি হচ্ছে ফেনীতে যারা সেনাবাহিনী রয়েছে উদ্ধার কাজে, তারা কিন্তু এখানে উদ্ধার মানে রেস্কিউ টিমকে এবং হচ্ছে সাধারণ মানুষদেরকে যেতে কিন্তু বাধা দিচ্ছে। কারণ স্রোতের পরিমাণ এত ভয়ঙ্কর যে সেখানে গেলে আসলে আপনার যারা রেস্কিউ করতে যাবেন তাদেরও এখানে মৃত্যুর ঝুঁকি আছে। আপনার বর্তমানে দেখেন যে এই যে বাংলাদেশে যে দেখেন যে কুমিল্লার হচ্ছে গুমতি বাঁধ অলরেডি ভেঙে গিয়েছে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চট্টগ্রামের যে হালদা বাঁধ সেটিও কিন্তু ভেঙে গিয়েছে। এবং গতকাল রাতের আপনি যদি ফেনীর ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন যে এই যে ফেনীর মাধ্যমে আমরা চিটংয়ে যে যোগাযোগটি রক্ষা করতে পারি সেটি কিন্তু আসলে বাধাগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু অলরেডি বন্ধ হওয়ার পথে। আপনার চিটং থেকে কিন্তু ঢাকার দিকে আসা যাচ্ছে না, আবার ঢাকা থেকে কিন্তু ফেনী হয়ে চিটংয়ে যাওয়া যাচ্ছে না, পথগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি এই যে ফেনীর মাধ্যমে যে যোগাযোগ রাস্তাগুলো রয়েছে, আমরা চিটংয়ের সাথে যোগাযোগ করি, আপনি হচ্ছে শুভপুর ব্রিজের দিকে তাকান, সেই ব্রিজের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, সেটি দিয়ে কিন্তু চিটংয়ে মানে যাতায়াত সম্ভব হচ্ছে না। আপনি যদি হচ্ছে ফেনী হাইওয়ের দিকে তাকান, একইভাবে এটি কিন্তু আসলে খুব বেশি যাতায়াতের উপযোগী এখন নেই। তারপর হচ্ছে আপনার ঢাকা চিটং হাইওয়ে যে ফেনীর উপর দিয়ে যে হাইওয়েটি গিয়েছে সেটি কিন্তু এখন বর্তমানে মাথা সমান পানি উঠে যাচ্ছে এবং পানির স্রোত এত ভয়ঙ্কর যে অর্থাৎ এটি স্পষ্টই বোঝা যাচ্ছে যে ফেনীকে হচ্ছে অস্থিতিশীল করে বাংলাদেশ থেকে যে চিটং যে হিল ট্র্যাক রয়েছে সেটিকে পৃথক করে একটা পায়তারা চলছে। নম্বর পয়েন্টে আসেন। এখন দেখুন এই যে ফেনীতে এবং কুমিল্লাতে যে বন্যাটি হলো, এটি কিন্তু এখন চিটংয়ের হচ্ছে আপনার ফটিকছড়ি হয়ে এবং এটি হচ্ছে আপনার হালদা নদী হয়, এটি কিন্তু কর্ণফুলী নদী পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনি যদি যে ফ্লাড ফোরকাস্টিং এর ম্যাপটি যদি আবার দেখেন একবারে আপনার ফেনী হয়ে এবং হচ্ছে আপনার এই যে সেভেন সিস্টার্সের সীমানা হয় কিন্তু ফেনী হয়ে এটি কিন্তু হচ্ছে আমাদের এই যে চট্টগ্রামের হচ্ছে যে আমাদের সমুদ্রে যে উপকূল আছে এই উপকূল দিয়ে চলে যাচ্ছে। এই উপকূল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে যে সমস্যাটি হবে, আপনার যখন হালদা দিয়ে এই পানিটি যখন কর্ণফুলীতেও চলে যাবে, তখন আমাদের হচ্ছে যে চট্টগ্রাম যে পোর্ট রয়েছে সেই পোর্টের সাথে কিন্তু আমাদের এভাবে পানির লেভেল যদি বাড়তে থাকে তাহলে পোর্টের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত আমাদের হচ্ছে চট্টগ্রামে যে ইশাখা যে সাবমেরিন ইয়াগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, সেগুলোর সাথে কিন্তু যোগাযোগ কানেকশন বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে দেখেন এই যে এভাবে একের পর এক যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চিটং এর সাথে ঢাকার যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটি সেটি কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের মূল ভূখণ্ডকে আলাদা এই মুহূর্তে কেন মনে হচ্ছে আলাদা করা হচ্ছে? প্রথমত হচ্ছে এখানে অনেকগুলো জিওপলিটিক্যাল ডট রয়েছে, যে ডটগুলো আপনাকে মিলাতে হবে। এবং একই সাথে আপনারা দেখবেন যে এই যে চট্টগ্রামে যারা রয়েছে, যারা বিশেষ করে অবাঙালি রয়েছে, যারা হচ্ছে সেখানে অমুসলিম রয়েছে, তারা দেখবেন যে বর্তমানে চট্টগ্রামে একটা অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে হচ্ছে আপনার যে ইউএসএ যে এস্টাবলিশমেন্ট তৈরি করতে যাচ্ছে, ইউএসএর এই যে আধিপত্যটাকে, যে বাংলাদেশে একটা ইউএস একটা সেট আপ তৈরি হতে যাচ্ছে, সেই সেট আপকে আপনারা জানেন যে সেই সেট আপের কারণে বাংলাদেশের যে
আগের যে স্বৈরাচার সরকার সে কিন্তু ভারতে পালিয়ে যেতে হয়েছে, যে কারণে এই বাংলাদেশে ভারত তার রেজিম হারিয়েছে, এই বাংলাদেশে চীন তার এস্টাবলিশমেন্ট হারিয়েছে, এই বাংলাদেশে রাশিয়া তার এস্টাবলিশমেন্ট হারিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এস্টাবলিশমেন্টের কারণে, বর্তমান এস্টাবলিশমেন্টের কারণে আপনার ভারত, চীন, রাশিয়া তিনটাই কিন্তু তাদের বাংলাদেশে আধিপত্যটা হারিয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যদি বর্তমানে বাংলাদেশের এই যে আপনারা যদি উপদেষ্টা পরিষদের মন্ত্রিসভা দেখেন, এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে আপনার, এরা কিন্তু হচ্ছে প্রো আমেরিকান, এরা কিন্তু হচ্ছে প্রো আমেরিকান। এদের আপনি যদি আগের মন্ত্রিসভাগুলো দেখেন, বাংলাদেশের আগের মন্ত্রিসভাগুলো থেকে, সেখানে দেখা যেত যে মন্ত্রীদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা হতো। এখানে মন্ত্রী হচ্ছে কেউ হচ্ছে আপনার দিল্লি থেকে পারমিশন নিয়ে বাংলাদেশের মন্ত্রী হতো, কেউ দেখা যাচ্ছে হচ্ছে যুক্তরাজ্যের হাই কমিশনারের তিনি হচ্ছে বিশেষ আস্থাভাজন হিসেবে তিনি মন্ত্রিত্বে আসছেন, কেউ দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন আস্থাভাজন হয়ে তিনি মন্ত্রিসভায় আসছেন, কেউ দেখা যাচ্ছে যে আপনার এরকমভাবে একটা ব্যালেন্স করে কিন্তু মন্ত্রিসভার মধ্যে আসা হতো। কিন্তু এখন যদি আপনি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ দেখেন, এরা কিন্তু সবাই প্রো আমেরিকান, যে কারণে ভারত, রাশিয়া, চীন তারা এটাকে একটা বড় একটা থ্রেট বা হুমকি হিসেবে নিচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশে যদি আপনার ইউএস এস্টাবলিশমেন্ট, যুক্তরাষ্ট্রের এস্টাবলিশমেন্ট যদি বাংলাদেশে মানে স্থাপিত হয়, তাহলে মূল সমস্যাটা কি হচ্ছে? মূল সমস্যাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে ভারতের জন্য। এটা একটা হচ্ছে তাদের জন্য একটা সিকিউরিটি রিস্ক। কেন সিকিউরিটি রিস্ক? ভারতের যে 7 সিস্টার্স রয়েছে সেখানে তাদের সভরেন্টি রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি আরেকটা ডট আপনি যদি মিলান, এই বাংলাদেশে যদি ইউএস এর এস্টাবলিশমেন্ট যদি স্থাপিত হয়, তাহলে চীন এই যে রাখাইন যে অঞ্চলে মিয়ানমারে তার আধিপত্য হারাবে। 3 নাম্বার, বাংলাদেশে যদি ইউএস এস্টাবলিশমেন্ট স্থাপিত হয়, তাহলে এই যে মালাক্কা যে প্রণালী রয়েছে সেখানে চীন তার আধিপত্য হারাবে। 5 নাম্বার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে যেটা বলছি, আপনারা দেখেন এই যে গত সপ্তাহে কিন্তু এই যে রাখাইন যে অঞ্চলটা রয়েছে, যেখানে হচ্ছে চীন এবং ভারতের হিউজ অ্যামাউন্ট অফ একটা বিনিয়োগ রয়েছে, এই রাখাইন অঞ্চল এখন আর মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নাই। এই রাখাইন অঞ্চলের 99% পুরো দখল নিয়ে নিয়েছে আরাকান ফোর্স। আরাকান ফোর্সের সাথে আপনারা জানেন যে আরাকান এখানে একটা স্বাধীনতা আছে, এই ফোর্সের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের কানেকশন আছে। তো যে কারণে, এবং আরেকটা 6 নম্বর আরেকটা আপনাদেরকে ডট দিচ্ছি, আপনারা দেখেন বাংলাদেশে অবস্থানরত যে রোহিঙ্গা রয়েছে, এই রোহিঙ্গাদের সাথে আরাকানের একটা দ্বন্দ্ব তৈরি হলেও আরাকান কিন্তু ফোর্স কিন্তু রোহিঙ্গাদের সাথে এই দ্বন্দ্বটা সাম্প্রতিক সময়ে তারা মিটিয়ে নিয়েছে। এখন রোহিঙ্গাদের সাথে আরাকানদের তেমন কোনো দ্বন্দ্ব নেই। এই যে কতগুলা ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলা স্পষ্ট যে হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশে যে ইউএস এর যে এস্টাবলিশমেন্ট এটাকে থ্রেট হিসেবে দেখছে। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, এই যে বাংলাদেশে যে বন্যাটা, এটা কিন্তু একটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা মানব সৃষ্ট বন্যা। দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু একটা রাজনৈতিক বন্যা। কেন আমি বলছি রাজনৈতিক বন্যা? আপনি যদি এই ফ্লাডের যদি আপনি গতিবেগ যদি একটু লক্ষ্য করেন, এরকম হচ্ছে পানির এরকম মারাত্মক সিচুয়েশন কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা গত 30-40 বছরে কখনো দেখি নাই। তাহলে এই বন্যাটা কেন আপনার সিলেট এবং হচ্ছে উত্তরাঞ্চলে না হয় এটা কেন ফেনীতে হলো? এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফেনীতে হওয়ার মাধ্যমে যেটা চাচ্ছে যে বাংলাদেশ থেকে যদি চিটাগংকে আপনি আলাদা করে দিতে পারেন, তাহলে কিন্তু ভারতের 7 সিস্টার্স ভারতের জন্য অনেক বেশি নিরাপদ হয়ে যায়। কারণ আপনি যদি 7 সিস্টার্সকে যদি আপনি উস্কে দিতে চান বাংলাদেশে বসে, তাহলে কিন্তু আপনাকে চট্টগ্রাম বিলট্রাকে বসে কিন্তু সেই কাজটি করতে হবে। যে কারণে আপনি এই যে বাংলাদেশের যে স্বৈরাচার পতনের পর আমরা কিন্তু অনেক বেশি স্লোগান দিয়েছি ভারতের 7 সিস্টার্স নিয়ে, আমরা কিন্তু ভারতকে অনেক বেশি হুমকি দিয়েছি। ভারতের মিডিয়া এটি নিয়ে অনেক বেশি সরব থাকলেও ভারতের গভর্নমেন্ট কিন্তু সেটি নিয়ে একবারে নীরব ছিল। তারা কিন্তু একটা স্পষ্ট কোনো বার্তাও দেয়নি আমরা যে উস্কানিমূলক যে কথাগুলো বলছি। যে কারণে ভারত কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু অবজারভেশন করেছে, তাদের কাছে কিন্তু সব রিপোর্ট রয়েছে। যে কারণে তাদের এখন চেষ্টা চালাচ্ছে এই যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আলাদা করে, এবং হচ্ছে এই যে বাংলাদেশের কাছ থেকে যে পোর্ট থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে চিটাগংয়ের যে সবগুলাকে আপনার যোগাযোগ পুরো বিচ্ছিন্ন করে এখানে যে অবাঙালি রয়েছে যারা এই চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে যারা স্বাধীনতাকামী, তাদেরকে অস্ত্র দিয়ে কিংবা তাদেরকে মদত দিয়ে যদি এটাকে অস্থিতিশীল করে তোলা যায়, তাহলে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য অনেক বেশি সহজ হবে। দ্বিতীয় যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাংলাদেশে স্বৈরাচার পতন হওয়ার পরে আপনার জানেন যে আপনার চীন এবং ভারত তারা কিন্তু একটা সংখ্যালঘু টার্ম খেলেছে। সংখ্যালঘুর মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে নাই, কারণ এখানে সরকার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি পূর্ববর্তী যদি হচ্ছে আপনি এখানে যদি এগুলো দেখেন, পূর্ববর্তী দেখানো হচ্ছে আমাদের এখানে নানা ধরনের মানে জঙ্গি হামলা নিয়ে নাটক সাজানো হতো। এই ঢাকাতে দেখতাম যে র্যাব একটা বাড়িতে চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে বলছিল এখানে জঙ্গি আছে। এগুলোর মাধ্যমে মানে পশ্চিমাদেরকে বিগত সরকার দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে আওয়ামী সরকার ছাড়া যদি অন্য কোনো সরকার আছে তাহলে এখানে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীদের উত্থান ঘটতে পারে। কিন্তু এখন এই ধরনের প্রোপাগান্ডা ছাড়িয়ে তারা কিন্তু কোনো ধরনের সুবিধা নিতে পারছে না ভারত এবং চীন, কারণ এখানে সরকার ক্ষমতায় আছে খোদ ইউনূসকে আপনি এরকম ট্যাগ দিয়ে যে এখানে মৌলবাদীরা আছে, এখানে
এখানে ফান্ডামেন্টালিস্টরা আছে, এগুলো ট্যাগ দিয়ে কিন্তু আপনি ইউনূস সরকারকে কিন্তু আপনি বহির্বিশ্বে প্রমাণ করতে পারবেন না। যে কারণে এখন বাংলাদেশের সর্বশেষ অস্থিতিশীল করার যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে চট্টগ্রাম হিল ট্র্যাককে আলাদা করার মাধ্যমে চট্টগ্রাম হিল ট্র্যাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এখন এই যে অস্থিতিশীল তৈরি করা, আমি যে আপনাদেরকে এই যে ব্যাপারগুলো বলছি, এগুলো কিন্তু আপনাদের এই যদি মানচিত্রের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এই যে আপনার ফ্লাড ফোরকাস্টিং যে সিচুয়েশন, এখানে কিন্তু একেবারে সিভিয়ার এবং একটা ডেঞ্জারাস সিচুয়েশনে চলে গিয়েছে। তো এই যে জিওপলিটিক্যাল যে সিনারিওগুলা এখানে কি চাচ্ছে, এইগুলার কিন্তু ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে আরো 2টা ভিডিও আগে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। এখন আশা করি এই ডটগুলো আপনারা মিলাতে পারছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটি হচ্ছে, বাংলাদেশ এই সিচুয়েশনে মানে যেই ভুলটা একটু করেছে, আমি বলবো না এটা ভুল কিনা, প্রথমত হচ্ছে আমাদের যখন এখানে সরকার পতন হয় তখন ইমিডিয়েটলি কিন্তু আমাদের চীনের সাথে একটা যোগাযোগ রক্ষা করা দরকার ছিল। দ্বিতীয়ত আমাদের রাশিয়ার সাথে একটা যোগাযোগ রক্ষা করা দরকার ছিল। কারণ আপনি যদি ভারতের পররাষ্ট্রনীতির দিকে দেখেন তাহলে কিন্তু ভারত এই মুহূর্তে এবং কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে হুমকি দিচ্ছে যে ইরানের মতো এবং রাশিয়ার মতো ভারতেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার। কেন হুমকি দিচ্ছে? কারণ ভারত যুক্তরাষ্ট্রের এলাই হয়েও ভারত এন্টি চায়না সেন্টিমেন্ট বজায় রেখে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রেখে তারা কিন্তু রাশিয়ার সাথে মানে পূর্ণ সম্পর্কে গিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কিন্তু বিগত বছরগুলোতে রাশিয়াকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। রাশিয়ার তেল কিনে, রাশিয়ার গ্যাস কিনে ভারত কিন্তু রাশিয়ার ইকোনমিকে সচল রাখার চেষ্টা করছে। যে কারণে এটি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে এই অঞ্চলে। এবং বর্তমানে আপনি যদি দেখেন এই অঞ্চলে ভারত এবং চীন দুইটাই কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। যে কারণে ভারত এবং চীন তারা খেয়াল করছে যে এই যুক্তরাষ্ট্র ভারত এবং চীনের মধ্যে যে একটি ফাটল, যে একটি দ্বন্দ্ব, যে বৈরিতা, এটি যদি বজায় রাখতে পারে তাহলে লং টার্মে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সফল হবে, ক্ষতিগ্রস্ত হবে ভারত এবং চীন। যে কারণে ভারত এবং চীন দেখছে যে ভারত এবং চীন এই দুটি রাষ্ট্র যদি বিভেদ ভুলে যদি তারা এক হতে পারে তাহলে এতে তাদের উভয়ের লাভ হবে বরং যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে। যে কারণে আপনি দেখবেন যে আরেকটা ডট আপনাদেরকে দিচ্ছি, যে আপনারা যাবেন যে ভারত এবং চীনের মধ্যে কিন্তু সীমান্তে নানা ধরনের সংঘাত ছিল। আজকে গত 15-20 দিন ধরে ভারত এবং চীনের মধ্যে সীমান্তে কি কোনো সংঘাত আপনারা দেখেছেন? আপনারা কিন্তু দেখেন নাই। আরেকটা ডট আপনাদেরকে দিচ্ছি, এই যে আপনারা দেখেন গত এই 15-20 দিন ধরে চীন এমনকি তাদের যে ব্রহ্মপুত্র, যে তাদের যে চীনের যে একটা মানে ড্যাম, তারাও কিন্তু নদীর অববাহিকায় ব্রহ্মপুত্র নদী তারা ড্যাম নির্মাণ করেছে। সেই ড্যাম থেকে কিন্তু তারা কিন্তু সেই বাঁধ কিন্তু ছেড়ে দিয়ে ভারতে কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছে। মানে এটা তারা স্পষ্ট, আপনি যদি এই কয়েকদিনের পত্রিকাগুলো দেখেন দেখবেন যে চীনও কিন্তু তাদের ড্যাম থেকে মানে 3টা ড্যাম থেকে একসাথে ভারতে পানি ছেড়েছে। কেন পানি ছেড়েছে? এখানে কিন্তু একটা হিউজ ক্যালকুলেশন আছে। এমনও হতে পারে, এটা একটা কনস্পিরেসি থিওরি, এমনও হতে পারে যে চীন এখানে তাদের ড্যাম থেকে পানি এনে ড্যাম থেকে পানি ছেড়ে এগুলো হচ্ছে ভারতের এই যে বাংলাদেশের যে 7 সিস্টার্স কাছাকাছি যে ফেনী যে অঞ্চলটি রয়েছে, যের সাথে আমরা চট্টগ্রামের সাথে কানেক্টেড, এই আশেপাশে তাদের যে ডুম্বুর বাঁধ রয়েছে এর আশেপাশে তারা পানি জমাচ্ছে কিনা। এবং হচ্ছে আপনারা দেখেন যে সিকিমে কিন্তু বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেখানে পানি জমছে। তাহলে এই পানিগুলো কিন্তু আপনার চীনের অববাহিকা থেকে এগুলো আসছে কিনা, চীন যে ড্যাম ছেড়ে দিচ্ছে বা গোপনে ছাড়তে পারে কিনা, সেগুলো কিন্তু ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট হতে হবে। এখানে কিন্তু ভারত এই যে গেমগুলা চিটাগংকে আলাদা করা, এটা কিন্তু ভারত একা পারবে না, এখানে হচ্ছে চীনের কানেকশন লাগবে। দুই দেশের যৌথ উদ্যোগে এটি চিটাগং হিল ট্র্যাককে আলাদা করা কিন্তু সম্ভব। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এটি কনস্পিরেসি থিওরি হলেও আপাত দৃষ্টিতে সবগুলো ডট যখন মিলে যাচ্ছে তখন মনে হচ্ছে এখানে ভারত এবং চীন তারা এক হয়ে কাজ করছে। এই যে আপনি যদি মানে বর্তমানে যারা হচ্ছে ফেনীতে আছে এবং কুমিল্লাতে আছে, ভাই তাদেরকে জিজ্ঞেস করেন যে বর্তমানে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির নেচার কিন্তু ভিন্ন। মানে গত 20-30 বছরে এই ধরনের বৃষ্টি কিন্তু তারা দেখে নাই। এখানে কিন্তু এখন একটা সম্ভাবনা থেকে যায়। আপনারা দেখেন গত বছর চীন কিন্তু তারা হচ্ছে আপনার হচ্ছে মানে ক্লাউড সিডিং এর মাধ্যমে তারা কিন্তু কৃত্রিম বন্যা এবং হচ্ছে তারা কিন্তু কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে, যেটা গত বছরের নিউজ। মানে চীন তার জিওপলিটিক্যাল তার অ্যারেঞ্জমেন্ট সাজানোর জন্য তার হাতে এমন কোনো অস্ত্র নেই যে সে বাকি রেখেছে, তার কাছে কিন্তু সব আছে। যুক্তরাষ্ট্রকে তাকে মোকাবেলা করার জন্য চীন এমন কোনো সেট আপ বাদ নাই যে সে তৈরি করে রাখে নাই। যে কারণে আসলে এখানে ক্লাউড সিডিং থেকে শুরু করে তাদের হচ্ছে এই যে রিসেন্ট যে কাজকর্ম, মানে তাদের যে ড্যামগুলো ছেড়ে দিয়ে ভারতের অববাহিকায় যে পানি ছেড়ে দেওয়া, এই কার্যক্রমগুলা এবং হচ্ছে হঠাৎ করে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়া এবং সেটি কেন ফেনী জেলাতেই হলো, এই যে ডটগুলো সেগুলো কিন্তু আমাদেরকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের একটা ডেঞ্জারাস একটা বার্তা দিচ্ছে যে চট্টগ্রাম যে হিল ট্র্যাক সেটি থেকে কিন্তু বাংলাদেশকে বিচ্ছিন্ন করে একটা পায়তারা চলছে। যে কারণে আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশি হিসেবে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজ, আমাদেরকে সচেতন থাকতে হবে এবং হচ্ছে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, না হয় কিন্তু আমরা একটা ডেঞ্জারাস সিচুয়েশনের দিকে চলে যাব। আশা করি পুরো ব্যাপারটি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।